হামজার ফ্রি কিক, কে ছোঁয়াবেন মাথা, ঈশ্বর ঘোষ, এবং সেখান থেকে বাংলাদেশের গোল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে ইতিহাস বাংলাদেশের, সান মারিনোকে হারালো 2-1 গোলে তপু বর্মনের জোড়া গোল। শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন, ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল, দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করছে বিএনপি। বাংলাদেশে প্রতিরক্ষা, পোশাক ও চিকিৎসা খাতে বিনিয়োগ করবে তুরস্ক, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রোহিঙ্গা ইস্যুতে সহায়তার আশ্বাস। ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নয়াদিল্লি, ব্রিফিংয়ে জয় সাওয়াল, সীমান্তে 88 জনকে পুশিনের চেষ্টা রুখল বিজেপি। এডিবির মোট বরাদ্দের 12.5% পাচ্ছে 5টি মেগা প্রকল্প, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বাড়বে ঋণের সুদ ও ব্যয়ের চাপ। এবং কুষ্টিয়া চাকরির আশ্বাস দিয়ে টাকা নেয়ার অভিযোগ যুব শক্তি নেতার বিরুদ্ধে, হাতিয়ে নেন অন্তত 20 লাখ টাকা, ব্যবস্থা নেবে এনসিপি। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিসেলে আবারও অগ্নিকাণ্ড। গত বছরের ভয়াবহ স্মৃতি কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ড তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। আজ সকাল 9টার মধ্যে প্রতিবেদন জমার পরেই নেওয়া হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। গেল বছরের 18 অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। দিনব্যাপী জ্বলতে থাকা সেই অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়েছিল কোটি কোটি টাকার মালামাল। সমালোচনার ঝড় উঠেছিল এয়ারপোর্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিয়েও। শুক্রবার রাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বিমানবন্দরের 9 নম্বর গেটের পাশে কার্গো ভিলেজে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায়। পূর্বের মতো আগুনের ভয়াবহতা না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠে, বিমানবন্দরে বারবার কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? ফায়ার সার্ভিস জানায়, কুরিয়ারের পণ্য ছিল সেখানে। 9 নম্বর গেট সংলগ্ন যে কুরিয়ার অপারেশন এলাকাটা আছে, সেখানকার একটা কন্টেনারে এবং তার পার্শ্ববর্তী স্থানে এটা আগুনের সূত্রপাত হয়। সূত্রপাত এটা আসলে তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজটা শেষ করলাম, একটু সময় লাগবে। বর্তমানে 9 নং গেটের কার্গো ভিলেজে 147 টন পণ্য রয়েছে, যা কার্গো ভিলেজটির পরিধি অনুযায়ী বেশি বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। কুরিয়ারগুলো আসবে ট্রানজিট হিসেবে, অত দ্রুততার সাথে আমাদেরকে এটাকে ক্লিয়ার করা উচিত, বাট আস্তে আস্তে এটার মাত্রা বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মানে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 147 টন কার্গো মানে কুরিয়ার এখানে জমা হয়ে আছে। এটা তো আসলে থাকা উচিত না। মধ্যরাতে পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এই ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি শনিবার সকাল 9টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটির রিপোর্টটা কালকে 9টা সাড়ে 9টার মধ্যে দিবে এবং কমিটিটার রিপোর্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। কারো গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এবার যদি কারো কারণে কারো দোষে এটা হয়ে থাকে, সে পার পাবে না, কারণ আমরা একটা বড় অ্যাকশন নিতে চাই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কিছু কিছু দল জুলাইয়ের পর গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের হীন ব্যক্তি হিসেবে পরিচয় করানোর চেষ্টা চলছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমরা অনুসরণ করে নিজের রাজনীতিটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করেছিলাম। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্রকে বিশ্বাস করে না এমন শক্তি যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালাচ্ছে। সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে
তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। সামাজিক মাধ্যমে এমন নেতিবাচক প্রচারণার কারণে রাজনীতিতে এর প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাংলাদেশের প্রতিরক্ষা, তৈরি পোশাক ও চিকিৎসা খাতে তুরস্কের বিনিয়োগের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিনিয়োগের কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় হরমুজ প্রণালী হয়ে পণ্য আমদানি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রায় 2 ঘন্টার বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি, তৈরি পোশাক সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা, সহযোগিতা, নিরাপত্তা সংলাপ ও আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয়ের মতো বিষয়গুলো উঠে আসে আলোচনায়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। পরে যৌথ বিবৃতি দেন দুই পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান জানান, তুরস্কের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে রপ্তানিমুখী পণ্য আধুনিকায়ন করতে পোশাক খাতে তুরস্কের বিনিয়োগকারীদের সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়া দেশের চিকিৎসা খাতকে যুগোপযোগী করার জন্যও তুরস্কের প্রযুক্তি ও অর্থের ব্যবহার করা হবে। দেশের নিরাপত্তার জন্য প্রতিরক্ষা খাতে তুরস্কের বিনিয়োগ বাড়ানো হচ্ছে। পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের বিজয় আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার গুরুত্ব বাড়িয়েছে। জানান, বাংলাদেশের সঙ্গে কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তার দেশ। দুই দেশই বর্তমানে 1.3 বিলিয়ন বাণিজ্যকে দ্রুতই 2 বিলিয়নে উন্নতি করতে চায়। বিশেষ করে বাংলাদেশের প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগে তুরস্কের আগ্রহ বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের হয়েও আমরা আলোচনা করব। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে পণ্য আমদানি ও রপ্তানির ব্যাপারেও বাংলাদেশের পক্ষে থাকবে তুরস্ক। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছে জামায়াত। শুক্রবার রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠকে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তুরস্ককে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে জামায়াত আমির বলেন, সমসাময়িক সময়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা তার। আমরা তাদেরকে অনুরোধ করেছি, প্রথমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য তারাই সর্বোচ্চ অনুদান দিয়ে চলছেন। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবৈধ অভিবাসী প্রসঙ্গে প্রশ্ন উত্তরে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশি ও অন্য বিদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। On Bangladesh
as I have told you. ফেরত পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলছে। তাদের জাতীয়তা যাচাই করার জন্য আমরা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছি। যাচাই সম্পন্ন হলে আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে এগোবো। ফেরত পাঠানোর বেশ কয়েকটি অনুরোধ বাংলাদেশের কাছে ঝুলে আছে, তা সম্পন্ন হলে প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেওয়া হবে। People is concerned, there is a bilateral mechanism in place. বাংলাদেশ ভারত সীমান্তে আবারও একাধিক স্থানে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পঞ্চগড়ে মোট ৮৮ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির প্রতিরোধে এসব মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এদিকে এই সমস্যার সমাধানে বিভিন্ন সীমান্তে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। লালমনিরহাটে ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে এই ঘটনা ঘটে। বিএসএফ এর সদস্যরা পাটগ্রামে শ্রীরামপুর সীমান্ত দিয়ে ১০ জন, হাতিরবান্ধা ফকিরপাড়ায় ১১ জন এবং আদিতমারি, দুর্গাপুর ও দিগলটারি সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। বর্তমানে পুশিনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভারত ভূখণ্ডে অবস্থান করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সমস্যার সমাধানে দুর্গাপুর সীমান্তে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক চলছে বলে জানায় বিজিবি। ভারতীয় ৩ মহিলা, এক পুরুষ, এক বাচ্চা অনুপ্রবেশকারী অর্থাৎ পুশব্যাক করার চেষ্টা করছিল। যে পুশিনের চেষ্টা করছে সেটা আমাদের মনে করেন বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশের যে মনে করেন লোকাল যে জনসাধারণ যে মানুষ আছে, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এখন সীমান্তের অবস্থান করতেছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা করা ২৮ জন এখনও নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ পুশিনের বিষয়টি স্বীকার করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য। এদিকে নওগাঁর সাপাহার উপজেলায় হাপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জন ও পঞ্চগড়ে সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন শিশু, নারী, পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি দ্রুত হস্তক্ষেপে তারা এপারে আসতে পারেনি। বিজিবি জানায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর কার্যক্রম চলছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। আসছে অর্থ বছরের এডিপির মোট বরাদ্দের ১২.৫% পাচ্ছে ৫টি মেগা প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের ২টি লাইন, মাতারবাড়ি বন্দর এবং বিদ্যুৎ বিতরণ অবকাঠামো প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। এছাড়া আরও ৮ মেগা প্রকল্প সহ ১৫টি প্রকল্পে ৫৩,৬২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিতে কাজে লাগবে এমন প্রকল্প নিতে হবে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঋণের সুদ ও ব্যয়ের চাপ আরও বাড়বে বলে সতর্ক করেছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। আসছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ অর্থের বড় একটি অংশ ব্যয় হবে মেগা প্রকল্পে। যদিও বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল তারা মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে বেশি গুরুত্ব দিবে। তাই আসন্ন বাজেটে বেশিরভাগ মেগা প্রকল্পে তেমন নতুনত্ব নেই বললেই চলে। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল লাইন ১ ও ৫, মাতারবাড়ি বন্দর এবং বিদ্যুৎ বিতরণ অবকাঠামো এ ৫টি মেগা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ১৫,৪৯৯ কোটি টাকা, যার বড় অংশই বৈদেশিক ঋণ সহায়তা, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ৫৪.৮১% বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মেট্রো রেল। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন ৫-এর নর্দার্ন রুট এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৭,৩৫০ কোটি টাকা।
কিন্তু 7 বছরের প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র 7.70%। একই চিত্র এমআরটি লাইন 1 প্রকল্পেও, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 3,910 কোটি টাকা, অথচ অগ্রগতি এখনো 10%-এর নিচে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। এ খাতে বরাদ্দ রয়েছে 4,338 কোটি 70 লাখ টাকা, যা বর্তমান বরাদ্দের 4 গুণেরও বেশি। সরকার মাতারবাড়িকে গভীর সমুদ্রবন্দর ও আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে চায়। পঞ্চম অবস্থানে থাকা ডিপিডিসি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে 3,393 কোটি টাকা। রাজধানী ও আশপাশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ বিনিয়োগ। এছাড়া দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে সরকার। 2026-27 অর্থবছরে এডিপিতে প্রকল্প দুটির প্রাথমিক কাজের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থনীতিবিদদের মতে বড় প্রকল্পে বেশি বরাদ্দ স্বাভাবিক হলেও ঋণ নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের দক্ষতাও নিশ্চিত করা জরুরি। যেন তেন প্রজেক্টের জন্য যা পেলাম সেটাই নিয়ে নিলাম, ওই পথে চললে তাহলে কিন্তু বিপদ ঠেকানো কঠিন হবে। আমরা অতীতে দেখতে পেয়েছি যে আসলে 1 টাকার প্রকল্প 5 টাকা হয়ে গেছে, তো এবং সেখান থেকে দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, দেশে অর্থ বিদেশে পাচার হয়েছে। তো সেই সংস্কৃতি আমরা ফেরত চাই না। তবে বিশ্লেষকরা বলছেন, উচ্চাভিলাষী এডিপিকে বাস্তবে কতটা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারবে সেটিই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। ঋণের ভয় করলে আমাদের চলবে না, মূল বিষয়টা হচ্ছে যে এই ঋণ নিয়ে আমরা যেন অপচয় না করি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাগুরা ও গোপালগঞ্জে বেড়েছে বেশ কিছু নিত্য পণ্যের দাম, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনারুল ইসলাম জুয়েল এবং গোপালগঞ্জ থেকে সহকর্মী জাবেরুল ইসলাম বাঁধন। প্রথমে চলে যাচ্ছি মাগুরায় জুয়েলের কাছে। জুয়েল, বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ফজরের আজান থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত চলতে থাকে মাগুরার এই বাজারটি। এই বাজারটির নাম দেয়া হয়েছে ডায়াবেটিক্স বাজার, কেউ বা আবার বলে সকালের বাজার। এই বাজারটি বিশেষত্ব হচ্ছে বিক্রেতারা তাদের অর্গানিক পদ্ধতিতে তাদের শাক সবজি নিজস্ব জমিতে উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্যই কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং সেইখান থেকেই কিন্তু ক্রেতারা এই শাকসবজি কিনে থাকে। আপনাকে আমি দেখাচ্ছি আজকে এই সকালের বাজারের চিত্র। দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের বড় বাজারে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। নিত্য পণ্যের যে মূল্য রয়েছে এটির যদি একটু বলি, যে মুদি যে পণ্যগুলো রয়েছে, এই কয়েকটি মুদি পণ্যের দাম কিন্তু নাগালের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছে। এর মধ্যে রয়েছে যে ভোজ্য তেল, সয়াবিন তেল। এই সয়াবিন তেলের দাম বেড়ে 200 থেকে 205 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে পোলাওর চাউল রয়েছে সেটিও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, সেটি 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুসুরির ডাউল যেটি রয়েছে সেটি যে বিদেশি যে মোটা মুসুরির ডাউল, এটি 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে মশলা কয়েকটি পণ্য রয়েছে, যে এলাচের দাম কিন্তু একেবারেই নাগালের বাইরে, সেটি কোন কোন ক্ষেত্রে যে প্রকার ভেদে 4000 থেকে 5500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লবঙ্গের দামও কিন্তু বৃদ্ধি পেয়ে 1500 ক্রস করেছে। এছাড়া যদি একটু কাঁচামালের কথা বলি, কাঁচামাল কিন্তু একেবারেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, রসুন প্রকারভেদে 40 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল বিক্রি হচ্ছে কিন্তু মাত্র 15 থেকে 20 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। এছাড়া
যে ওই মুরগি বা মাংসের বিষয় যদি বলি, সেক্ষেত্রে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজিতে। এছাড়া যে মুরগি, পোল্ট্রি মুরগি এবং সোনালী মুরগি বা কক মুরগি রয়েছে, এটি 150 থেকে 250 টাকা কেজি দরে এর ভিতরেই কিন্তু ওঠানামা করছে। এছাড়া গরুর মাংস 700 থেকে 750 এবং যে খাসির মাংস রয়েছে, খাসির মাংস কিন্তু ঈদের আগে যে দাম ছিল 1250 থেকে 1300 টাকা, সেটি কিন্তু অনেকটাই কমে গিয়ে এখন 1050 থেকে 1100 বা 1150 টাকার ভিতরে কিন্তু চলে এসেছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি তারা যেটি বলছেন যে আসলে মুদি কয়েকটি পণ্যে কিন্তু যে মূল্য বৃদ্ধি পেয়েছে, এছাড়া সকল পণ্যের কিন্তু এখনো ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সাধারণ মানুষের। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নিত্য পণ্যের বাজার থেকে সর্বশেষ। জাবিরুল এবং জুয়েল, আপনাদের ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়ায় এনসিপির যুব সংগঠন যুব শক্তির এক নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। 8 মিনিটের একটি অডিও ফাঁস হওয়ার পর জেলা জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। অনুসন্ধানে মিলেছে টাকা লেনদেনের প্রমাণও। দেশ টিভির কাছে মুখ খুলেছে চাকরি প্রত্যাশীরা, জানিয়ে বিব্রত এনসিপির নেতারা। আমি যাকে দেব সে আমার ট্রাস্টেড। আমি ধরো এনসিপি যুব সংগঠনের জেলা সেক্রেটারি, আমার নিজস্ব একটা পাওয়ার আছে, প্রশাসনিক ক্ষেত্রে পাওয়ার আছে। যাকে সিভি দেব সে বিশ্বস্ত, টাকা দিলেই চাকরি নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির কুষ্টিয়া জেলার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাটের। অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশী বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা হাতে নেন তিনি। এ সংক্রান্ত 8 মিনিট 28 সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। অনুসন্ধানে মিলেছে যুবশক্তির ওই নেতার বিরুদ্ধে টাকা লেনদেনের প্রমাণও। নিয়োগের আশ্বাস দিয়ে এরই মধ্যে 15 থেকে 20 জনের কাছ থেকে অন্তত 1 লাখ করে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছে দেশ টিভি। কয়েকজনকে দেখলাম এরকম তাদের কাছ থেকেও টাকা নিছে, কিন্তু এরকম চাকরি দেয় নাই। সদর হসপিটালে নিয়োগ আছে আউটসোর্সিং এ ওয়ার্ড বয় হিসাবে, তুমি 1,80,000 টাকা করে লাগবে, তুমি টাকাটা দাও। যুবশক্তির জেলার একজন নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে এমন অর্থ বাণিজ্যের অভিযোগ উঠাই বিব্রত সংগঠনটির অন্যান্য নেতারা। আমরাই প্রয়োজনে তাকে সাংগঠনিক ব্যবস্থার সাথে সাথে প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করব ইনশাআল্লাহ। সে সহ তার প্রশ্রয়দাতা যারা আছে তাদের সকলের বিচার দাবি করছি। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে যুবশক্তির ওই নেতা সুরুজ হোসেন সম্রাটের দাবি, কমিটি থেকে বাদ দেওয়ার জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির 2টা প্যানেল আছে, কিভাবে আমাদের এই পোস্ট থেকে সরানো যায় এই বিষয়ে অনেকেই ষড়যন্ত্র চালাচ্ছে বেশ আগের থেকে। তবে এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জানিয়েছেন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে যদি এনসিপি বা অঙ্গ সংগঠনের কেউ থেকে থাকে তারও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে যুবশক্তির নেতা পরিচয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়ার অডিও ফাঁসের পর কুষ্টিয়ায় সংগঠনটির কোনো কমিটি নেই বলে বিবৃতি দিয়েছে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নানা সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। 18 লাখ মানুষের এই প্রধান চিকিৎসা কেন্দ্রে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের বিশেষজ্ঞ চিকিৎসক সংকট এবং বিকল লিফট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফেনী সহ আশেপাশে প্রায় 18 লাখ মানুষের প্রধান ভরসাস্থল ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কিন্তু বিপুল এই জনগোষ্ঠীর চাপ সামলাতে গিয়ে হাসপাতালটি স্বাস্থ্যসেবা এখন তলানিতে।
250 শয্যার বিপরীতে প্রতিদিন দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকছেন এখানে। বহির্বিভাগে প্রতিদিন আসছেন শত শত রোগী, কিন্তু 150 শয্যার সমমানের জনবল দিয়ে চলছে পুরো কার্যক্রম। হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে একাধিক বিভাগে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। বিশেষ করে শিশু বিভাগে রোগীর চাপ এত বেশি যে জায়গা কম হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সকলকে। রোগী ও স্বজনরা বলছেন, চিকিৎসা নিতে এসে দীর্ঘ অপেক্ষা আর সেবা ঘাটতিতে তারা চরম দুর্ভোগে পড়েছেন। আমার একটা ছেলে ভর্তি আছে এখানে এরা কোনো ওষুধ দিতেছে না, আমরা বাইরে থেকে ওষুধগুলো কিনে নিতেছি, এই কারণে অনেক কষ্ট হইতেছে আমাদের। এখন দেখতেছি ওদের কাছে আসলে সেবা দিচ্ছে, কিন্তু আগে আমরা দেখতাম যে ওরা সিটে সিটে গিয়ে ইনজেকশন মারতো, সেবা দিত। অন্যদিকে হাসপাতালের 6 তলা ভবনের লিফট গত 4 বছর ধরে বিকল থাকায় রোগীদের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হচ্ছে, যা রোগী ও স্বজনদের জন্য তৈরি করেছে বাড়তি ভোগান্তি। আমাদের এই সদর হাসপাতালে আপনার একটা লিফট আছে, ওই লিফট দিয়ে রোগী এবং কি মানুষ উঠা চলা করতে পারতেছে না, এটা নিয়ে রোগীদের অনেক কষ্ট হতেছে, এই কারণে সিঁড়ি দিয়ে উঠতেছে। রোগীর সাথে যারা আছে তারাও বেশি অসুস্থ হয়ে যায় অপরিষ্কারের কারণে। আরো সেবার মান ভালো হোক এবং কি পায় পরিষ্কার হোক। জনবল সংকটের কথা স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত রোগী চাপের কারণে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। তবে সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসলে বর্তমান বৈশ্বিক যে দুর্যোগের মধ্যে দিয়ে আমরাও একই রকম দুর্যোগের মধ্যে পার করছি, যে আমাদের বর্তমান পরিস্থিতিতে রোগীর সংখ্যা এত অত্যাধিক চাপ, এত স্বল্প জনসংখ্যা নিয়ে জনবল নিয়ে আসলে এত রোগীর সেবা দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। জনবল সংকট ও লিফট সমস্যার দ্রুত সমাধান না হলে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়ীতে। আশপাশের জেলা থেকে চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণের পর এই হাটে নিয়ে আসেন বিক্রি করতে, কিন্তু সরকার নির্ধারিত দামের কার্যকারিতা নেই হাটে। ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল থেকেই গাইবান্ধার পলাশবাড়ির ঐতিহ্যবাহী পশুর চামড়ার হাটে ভিড় করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া বিক্রির আশায় হাটে এলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তারা। লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 30 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে প্রতিটি মাত্র 5 টাকায়, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক কম। এতে পরিবহন, সংরক্ষণ ও লবণের খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। 100 টাকা মাল 500 দিয়ে কিনে, 600 টাকা মাল 1000 দিয়ে কিনে, গরম করে দেয় ওরাই, দাম করে 100 টাকা 150 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর ঢাকার বিভিন্ন ট্যানারির প্রতিনিধিরা সরাসরি হাটে এসে চামড়া কিনলেও এবার তাদের উপস্থিতি নেই। স্থানীয় কিছু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে ট্যানারি প্রতিনিধিরা আসছেন না বলেও দাবি করেন তারা। চায়নাই একচেটিয়াভাবে ব্যবসা করে, আপনার হলো চুক্তি যেটা করে যে 50 সেন্ট আমি নিব, আসে দিচ্ছে হলো 45 সেন্ট, 5 কমাচ্ছে চুক্তি থেকে, আবার যাচাই যেটা দিচ্ছে তার থেকে হাট করতেছে, এই জন্য তো দামটা কম। হাট সংশ্লিষ্টদের মতে ট্যানারি মালিকদের অর্থ সংকট এবং নির্ধারিত দামে চামড়া ক্রয়ে অনীহাই বাজারে এই অস্থিরতার প্রধান কারণ। ফলে চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সংগ্রহকারী ও ব্যবসায়ীরা। পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত বাজার তদারকি এবং ট্যানারি মালিকদের সক্রিয় ও অংশগ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। ফের হরমুজ ঘিরে উত্তেজনা। হরমুজ প্রণালী লক্ষ্য করে ধেয়ে আসা ইরানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি ড্রোনগুলো ওই অঞ্চলের বাণিজ্যিক ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করে। মার্কিন বাহিনী একে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ইরানের গোরক এবং কেশম দ্বীপে 2টি রাডার সাইটে পাল্টা হামলা চালিয়েছে। এই রাডার সাইটগুলো থেকে ওই অঞ্চলের সামুদ্রিক যান চলাচলের উপর নজরদারি করা হতো বলে দাবি যুক্তরাষ্ট্রের। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।
অভিবাসন নীতিকে আরো কঠোর করতে 70 বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। শুক্রবার বিলটির পক্ষে 52 ও বিপক্ষে 47 সিনেটর ভোট দেন। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। রিপাবলিকানদের মতে আগামী সপ্তাহে বিলটি পাশ করিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি এবার বড় পরিসরে সমর্থন দিয়েছে মার্কিন সিনেট। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করতে একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট। নতুন বিলে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর জন্য 70 বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। বিল পাশ করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। রিপাবলিকানদের মতে আগামী সপ্তাহে বিলটি পাশ করিয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। শুক্রবার দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। বিলটি পাশ হলেও ভোটের আগে এ নিয়ে রিপাবলিকান দলের মধ্যে দেখা দেয় মতবিরোধ। এতে স্পষ্ট হয়ে ওঠে ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে মার্কিন প্রশাসনের ভেতরের দ্বন্দ্ব ও বিতর্ক। তবে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে গেল কয়েক মাসের রাজনৈতিক বিরোধের পর এ অনুমোদনকে ট্রাম্প প্রশাসনের সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। মার্কিন সিনেটে বিলটির পক্ষে 52 ও বিপক্ষে 47 সিনেটর ভোট দেন। বিলের পক্ষে কোনো ডেমোক্র্যাট ভোট দেননি। এছাড়াও একজন রিপাবলিকান এর বিরোধিতা করেন। তবে এ বিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত 1.8 বিলিয়ন ডলারের অস্ত্রায়ন বিরোধী তহবিল নিষিদ্ধ করার বিধান। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নারী সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালের আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা পূর্ণ করতে মুখে আছে লাল সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন হলে ট্রফিটা ফুটবলার শিউলি আজিমের পরিবারকে উৎসর্গ করতে চায় মারিয়া মান্ডারা। অন্যদিকে ঘরের মাঠে নিজেদের হারানো মুকুট পুনরুদ্ধার করতে চায় ভারত। ভারতের গোয়া থেকে ফারদিন সাজুর ম্যাচ প্রিভিউ। শিরোপা নিয়ে হাসি মুখে হাজির দুই দলের অধিনায়ক ও কোচ। রূপালী এই ট্রফির লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। শেষ পর্যন্ত এই হাসি কার মুখে থাকে সেটি এখন দেখার অপেক্ষা। এক বুক স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশের বাঘিনীরা। ভোরের সূর্যের আলো ফোটার আগেই ভারতের বাম্বোলিম অ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুশীলনে হাজির হন আফিদা ঋতুরা। স্বপ্ন আর প্রত্যাশার এক কদম দূরে বাংলাদেশ, তাই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে প্রস্তুত মারিয়া মান্ডার দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারলেও এবার প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। দলের মানসিক অবস্থা এখন চনমনে, তাই ভারতকে হারাতে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা স্কোয়াডের অনেক খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, কারণ আমাদের লক্ষ্য শুধু একটি ম্যাচ কিংবা টুর্নামেন্ট নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের নারী ফুটবলকে আরও শক্তিশালী করা। গ্রুপ পর্বের ফলাফল নিয়ে ভাবছি না, ভারত বেশ শক্তিশালী দল। আশা করি তাদের সাথে ফাইনালের লড়াইটা বেশ জমবে। এবারের আসরে বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে জটিলতা সহ নানা ইস্যুতে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ট্রেনিং এর সময় হঠাৎ করে এক বহিরাগত মাঠে ঢুকে ভিডিও করার কাণ্ডে অবাক হন কোচ পিটার বাটলার। ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা মোটেও উচিত নয়। এটা আয়োজকদের জন্য শেখার বিষয়। একজন মানুষ সরাসরি মাঠের ভেতরে এসে ভিডিও করা শুরু করলো, যা বিপজ্জনক হতে পারত। 6 বছর পর আবারও সাফের ফাইনালে ভারত। ঘরের মাঠে আবারও সাফের হারানো মুকুট ফিরে পেতে মরিয়া স্বাগতিকরা। দল ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা আত্মবিশ্বাসী। আমরা আমাদের স্বাভাবিক খেলায় খেলতে চাই এবং শিরোপা জয়ের জন্যই মাঠে নামব। হ্যাট্রিক শিরোপার স্বপ্নে আর এক কদম দূরে বাংলাদেশ দল। ভারতকে হারিয়ে সেই প্রত্যাশা আর স্বপ্ন পূরণ করতে চায় লাল সবুজের মেয়েরা। নেপালের বিপক্ষে জয়ের মোমেন্টাম ধরে রেখে ভারত বধের কাব্য রচনা করার লক্ষ্য এই লাল সবুজের মেয়েদের। ফারদিন সাজু, দেশ টিভি, গোয়া, ভারত। বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে 12টি গ্রুপের 48টি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে, তাই এই গ্রুপে থাকবে সবার নজর।
মেসি আলভারেজদের গ্রুপ সঙ্গে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। আর্জেন্টিনার জন্য গ্রুপ পর্বের রাস্তাটা বেশ সহজ। রাউন্ড অফ 32-তে যেতে লড়াইটা হবে বাকি 3 দলের। ফিফা বিশ্বকাপের গ্রুপ পরিচিতিতে আজ থাকছে গ্রুপ জে। 48 দলের মেগা বিশ্বকাপ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলগুলো সাজাচ্ছে রণপরিকল্পনা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপে সব সময় থাকে বাড়তি নজর। তাই মেসির আর্জেন্টিনার গ্রুপ জে কে নিয়ে আগ্রহ গোটা ফুটবল বিশ্বের। আলবিসেলেস্তেদের সাথে আছে আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের অস্ট্রিয়া আর এশিয়ার জর্ডান। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে শিরোপার মুকুট ধরে রাখতে। বিশ্বকাপে এটি তাদের 19তম অংশগ্রহণ। ফিফা র্যাঙ্কিং এর 3 থেকে বিশ্ব মঞ্চে নামবে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তেদের সামনে গেল 64 বছরে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা। সেই লক্ষ্যের প্রথম ধাপ গ্রুপ পর্বটা সহজই হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। দলের অবিসংবাদিত নেতা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার উপরই থাকবে সব আলো। রেকর্ড 6ঠবারের মতো বিশ্বকাপ মাতাবেন লিও। 39 বছর বয়সী তারকাই আর্জেন্টিনার মেইন ম্যান। সাথে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা তো আছেনই। চমকের নাম হতে পারে নিকো পাজ। সব মিলিয়ে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। 12 বছর পর বিশ্বকাপে ফিরছে গ্রুপ জের দল আলজেরিয়া। 1 যুগ পর বিশ্বকাপে ফেরাটা স্মরণীয় করে রাখতে চাইবে আফ্রিকার দেশটি। মাঠের লড়াইয়ে নামার আগে তাদের ফিফা র্যাঙ্কিং 29। 2014 ব্রাজিল বিশ্বকাপে শেষ 16তে কোয়ালিফাই করেছিল আলজেরিয়া। এটি তাদের সেরা সাফল্য। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবে তারা। রিয়াদ মাহরেজ আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা। আল আহলির 35 বছর বয়সী উইঙ্গারের কাঁধেই গুরু দায়িত্ব। আলজেরিয়ার জন্য মাহরেজ হবেন এক্স ফ্যাক্টর। পাশাপাশি চমকে দিতে পারেন 20 বছর বয়সী ইব্রাহিম মাজা। বায়ার লেভারকুজেনের তরুণ এই ফুটবলার জ্বলে উঠলে রাউন্ড অফ 32-তে ওঠা কঠিন হবে না আলজেরিয়ার জন্য। গ্রুপ জের আরেক দল অস্ট্রিয়া। 28 বছরের অপেক্ষা ফুরোচ্ছে ইউরোপের দেশটির। ফিফা র্যাঙ্কিং এর 23 থেকে মাঠে নামবে অস্ট্রিয়া। 1954 বিশ্বকাপে কাটে তাদের সেরা সময়। তৃতীয় হয়েছিল তারা। অষ্টমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে অস্ট্রিয়াকে। রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড আলাবা থাকবেন স্পটলাইটে। গ্রুপ পর্বের বাধা পেরোতে জ্বলে উঠতে হবে মার্সেল সাবিৎজার ও ক্রিস্টফ বমগার্টনারদের। যে গ্রুপের শেষ দল এশিয়ার দেশ জর্ডান। প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে তারা। ফিফা র্যাঙ্কিং এর 63 নম্বরে থাকলেও প্রথমবারেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে জর্ডান। দেশটির ফুটবল পার করছে তাদের সেরা সময়। মুসা আল তামারি, ইয়াজান আল নাইমাত্রা অপেক্ষায় বিশ্বমঞ্চ মাতানোর। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।